আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি গোলাম মোস্তফা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আজকে আমরা গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যাপিং অধ্যায়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো দারিদ্র্য এবং দারিদ্রতা, এই দুটো জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমেই যে টপিকটা লিখছি সেটা হলো দরিদ্র। আমরা দরিদ্র বলতে কি বুঝি? আমরা জানি জীবনযাপনের জন্য কিন্তু কিছু মৌলিক চাহিদা রয়েছে এবং এই মৌলিক চাহিদাগুলো যদি কেউ পরিপূর্ণভাবে না পায় তাহলেই কিন্তু আমরা তাকে দরিদ্র বলবো। এটা মূলত মূল কথা। এছাড়া যদি আমরা একটু আর ডিটেলসে বলতে যাই যে মৌলিক চাহিদাগুলো কি কি রয়েছে, সেটা হলো যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। যখন কোনো মানুষ এই সাধারণ জীবন যাপন করতে ব্যর্থ হয়, অর্থাৎ তার মৌলিক চাহিদা যেগুলো রয়েছে খাদ্য, বস্ত্র এবং ন্যূনতম নিম্নমানের হলেও একটা বাসস্থান, এই এতটুকু জীবনযাপনের জন্য যখন কোনো মানুষ বঞ্চিত হয় বা সে ব্যর্থ হয়, তখনই আমরা সেই লোকগুলোকে বলছি দরিদ্র। অর্থাৎ দরিদ্র বলতে একটা বঞ্চিত অবস্থাকে বোঝানো হয়, যেখানে তারা সঠিকভাবে খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা, শিক্ষা কোনোটাই কিন্তু তারা পায় না। এরপরে আসো আমরা যে টপিকটা দেখবো সেটা হলো দারিদ্রতা। দারিদ্রতা, এই দারিদ্রতাটা হলো একটা অবস্থাকে, একটা সিচুয়েশনকে বোঝায়। অর্থাৎ যে সিচুয়েশনে একজন মানুষ দরিদ্র হয়, অর্থাৎ এমন এক তার জীবনযাপনের অবস্থাটা, যে অবস্থায় সে তার মৌলিক জীবনযাপনের বা মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, এমন এক বঞ্চনাকর অবস্থাকে আমরা বলছি দারিদ্রতা। আর এই দারিদ্রতা এবং দরিদ্র মূলত একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু দরিদ্র যেটা হলো যে যখন কোনো মানুষ সেটা মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান বা ন্যূনতম শিক্ষা বা স্বাস্থ্যকর পরিবেশ, এই বিভিন্ন নিম্নমানের জিনিস থেকেও তারা বঞ্চিত হয়, তখনও কিন্তু আমরা তাকে বলবো দরিদ্র। এছাড়া কিন্তু ভালোর দিক আছে, আমরা কিন্তু ভালোর দিকটা দেখবো না। একটা লোক নিম্নমানেরও যখন একটা বাসস্থান, নিম্নমানের খাদ্য কিংবা নিম্নমানের জীবনযাপন করতে পারে না, তখনই আমরা কিন্তু তাকে বলছি দরিদ্র। এবং এই দরিদ্রর যে অবস্থাটা, একটা সিচুয়েশন, এই সিচুয়েশনকে আমরা বলছি দারিদ্রতা। তো আমরা দারিদ্রতা পরিমাপের কয়েকটা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের যেটা মূল প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নটা তোমাদের বোর্ডে আসে, সেটা হলো দারিদ্র পরিমাপের পদ্ধতি সমূহ। দেখো, আমরা দারিদ্র পরিমাপের পদ্ধতি সমূহ নিয়ে একটু আলোচনা করি। তো দারিদ্র পরিমাপের পদ্ধতিটি তিন ধরনের হয়, সেটা আমরা প্রথমটা লিখছি একমাত্রিক। একমাত্রিক দরিদ্র পরিমাপ, দারিদ্র পরিমাপ। একমাত্রিক বলতে আমরা আসলে এখানে কি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ এইখানে শুধুমাত্র একটা মানুষের পুষ্টি দারিদ্র কিংবা আয় দারিদ্রকেই কিন্তু বিবেচনা করা হবে, অন্য কোনো দারিদ্রতাকে বিবেচনা করা হবে না। অর্থাৎ যখন কোনো মানুষ তার মৌলিক চাহিদা, অর্থাৎ বিশেষ করে খাদ্য গ্রহণে ব্যর্থ হয়, আমাদের বাংলাদেশের আবহাওয়া, উচ্চতা, গড় আয়ু বা পরিবেশ, জলবায়ু ইত্যাদি বিবেচনার মাধ্যমে আমাদের গবেষকরা বলছেন বাংলাদেশের প্রয়োজন 2122 কিলো ক্যালোরি খাদ্য। এই ন্যূনতম, এটি কিন্তু ন্যূনতম, এই ন্যূনতম কিলো ক্যালোরি অথবা এই ন্যূনতম কিলো ক্যালোরি যুক্ত খাদ্য যখন কোনো মানুষ অর্জন করতে পারে না বা তার প্রয়োজন হিসেবে এতটুকু ক্যালোরিকে মেটাতে পারে না, তখনই কিন্তু সে দরিদ্রর মধ্যে
পড়ে যায়। এছাড়া যেমন আমরা বলতে পারি চালের কথা, যেমন চাল যত মোটা চালও আছে, সরু চালও আছে। তো কোনো দরিদ্র মানুষ কিন্তু কখনোই সরু চাল খাবে না, সে কিন্তু মোটা চালটাই খাবে। এছাড়া আমরা ধরছি যে মাংসতে প্রোটিন থাকে এবং ডালেও কিন্তু প্রোটিন থাকে, কিন্তু মাংসর তুলনায় ডালের মূল্যটি কিন্তু অপেক্ষাকৃত কম। তাই কোনো মানুষ যখন মাংসর পরিবর্তে এই ডালকে এবং শর্করার সেই সরু চালের পরিবর্তে এই মোটা চালকে গ্রহণ করবে, তখন কিন্তু তার পুষ্টি কিংবা তার আয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ আয়ের উপরই নির্ভর করে সেই পুষ্টিটা সে পাবে। এবং এই 2122 কিলো ক্যালোরি যুক্ত খাবার সে প্রতিদিন অর্জন করতে না পারে, তাহলেই কিন্তু আমরা তাকে বলছি দরিদ্র। অর্থাৎ মোটা চাল এবং ডাল খেয়েও সে যদি এতটুকু কিলো ক্যালোরি অর্জন করতে না পারে প্রতিদিন, তাহলে আমরা তাকে বলছি সে দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এখন কোন সমাজে যদি আমরা ধরে নেই 10,000 জন আছে, এই 10,000 জন মানুষের মধ্যে 2122 কিলো, বাংলাদেশের প্রেক্ষিতে 2122 কিলো ক্যালোরি যুক্ত খাবার খেতে ব্যর্থ যদি হয় 500 জন লোক, অর্থাৎ এই 10,000 লোকের মধ্যে কিন্তু দরিদ্র হচ্ছে কত? 500। তাহলে এই একমাত্রিক দারিদ্র পরিমাপটা আমরা কিভাবে করব? দেখো, এই 500 জন ভাগ হলো সেই মোট জনসংখ্যা, অর্থাৎ যতজন দরিদ্র থাকবে সেইগুলোটাকে আমরা নিব এবং সাথে থাকবে আমরা মোট জনসংখ্যা। অর্থাৎ এখানে আমরা এরকম বলতে পারি দরিদ্র আর এখানে হলো মোট জনসংখ্যা। তো মোট জনসংখ্যার তুলনায় আমরা গুণন 100 যদি দিয়ে দিই, গুণন 100, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব এই পরিমাপটা। অর্থাৎ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কয় পার্সেন্ট হয়? 5%। অর্থাৎ আমরা বলতে পারি এই দেশের বা এই অঞ্চলের বা এই সমাজে বসবাসকারী লোকেদের মধ্যে 5% লোক হলো দরিদ্র। ঠিক একইভাবে কোনো সমাজে যদি 20,000 লোক থাকে এবং সেখানে 800 জন দরিদ্র থাকে, তাহলে দেখো কি দাঁড়ায়। আমাদের 800 দেখি কিন্তু মনে হবে যে এই সমাজে দরিদ্রতার সংখ্যা বেশি, কিন্তু যখন আমরা পরিমাপে যখন আমরা যাব তাহলে দেখো কি দাঁড়ায়, 4, অর্থাৎ 4%। সংখ্যায় যদিও সে 800 ছিল, কিন্তু পরিমাপের ক্ষেত্রে দেখা গেল কিন্তু এই সমাজ থেকে এই সমাজে দারিদ্রতার হারটা কম। এটাই হলো একমাত্রিক দারিদ্র পরিমাপের পদ্ধতি। সাধারণত একটি বিষয়, অর্থাৎ আয় অথবা পুষ্টি, এটার বিবেচনার মাধ্যমে কিন্তু এই পরিমাপটা করা হয়। এরপরে আমরা যেটা করব 2 নাম্বারটা, অর্থাৎ আমরা পড়ছি কিন্তু দরিদ্র পরিমাপ পদ্ধতি। দ্বিতীয় নাম্বার যেটি থাকবে সেটা হলো আমাদের বহুমাত্রিক। বহুমাত্রিক দরিদ্র পরিমাপ। এই বহুমাত্রিক পরিমাপ বলতে আমরা কি বুঝি? সকল দেশের আবহাওয়া, জলবায়ু কিংবা মানুষের গড় আয়ু, গড় আয়, এগুলো কিন্তু সমান না, উচ্চতাও সমান না, তারা কিন্তু শক্তিতেও ভিন্ন। তো এমন অবস্থায় আমরা যদি একটি জিনিসকে বিবেচনা করি যে উচ্চতা অনুসারে ওজন, এই উচ্চতা অনুসারে ওজনকে যদি আমরা বিবেচনায় আনি, তাহলে একটা যে উচ্চতার লোকের যতটুকু খাদ্য প্রয়োজন, অন্য দেশের কিন্তু উচ্চতা যদি কম হয় তাহলে কিন্তু অতটুকু খাদ্যের প্রয়োজন হবে না, তার চেয়ে অবশ্যই কম খাদ্যের প্রয়োজন হবে। ঠিক এরকম একটা বিবেচনার মাধ্যমে আমরা কিন্তু উচ্চতাকে ধরে নিচ্ছি। এবার উচ্চতার পাশাপাশি আমরা যদি ধরে নিই সে খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও আরও কিন্তু কিছু মৌলিক চাহিদা মানুষের রয়েছে, যেমন রয়েছে তার স্বাস্থ্য, অর্থাৎ সে স্বাস্থ্য তার কতটুকু ভালো বা স্বাস্থ্য সেবা তার কতটুকু প্রাপ্য এবং সে কতটুকু পাচ্ছে, এটাও কিন্তু একটা বিষয়। কেউ যদি যতটুকু স্বাস্থ্যসেবা প্রাপ্য হওয়া উচিত তার থেকে কম পায়, তাহলে কিন্তু আমরা তাকে বলবো দরিদ্র। এছাড়া রয়েছে নিরাপদ পানি। নিরাপদ পানি যদি সে সঠিকভাবে না পায় তাহলে কিন্তু আমরা তাকে বলবো দরিদ্র। চিকিৎসার সুবিধা, শিক্ষার সুযোগ, সম্পত্তির মাত্রা,
তার গৃহায়ন অবস্থা, অর্থাৎ সে কোন অবস্থায় বসবাস করছে, সে বস্তিতে বসবাস করছে নাকি সে কোনো অট্টালিকায় বসবাস করছে। এইভাবে কোনো না কোনো দিক থেকে কিন্তু এই দারিদ্রতা বিভিন্ন দিক থেকে পরিমাপযোগ্য, অর্থাৎ গৃহায়ন বলি, স্বাস্থ্যসেবা বলি, চিকিৎসা সুবিধা বলি, শিক্ষা বলি, অর্থাৎ শিক্ষা থেকেও কিন্তু অনেকে বঞ্চিত, টাকার অভাবে কিন্তু অনেকেই কিন্তু শিক্ষাটাও অর্জন করতে পারে না। এই বিভিন্ন মাত্রিক বা বিভিন্ন দিক থেকে যখন আমরা দারিদ্রতাকে পরিমাপ করব, ভিন্ন ভিন্ন দিক থেকে, তখন কিন্তু আমরা এই পরিমাপকে বলবো বহুমাত্রিক দরিদ্র পরিমাপ। তবে এখানে উল্লেখ্য যে আমরা যতগুলো বহুমাত্রিক বা যে কয়টা দিক হোক বা যে কয়টা বিষয় হোক বা যে কয়টা বিষয় বিবেচনার মাধ্যমে আমরা পরিমাপ করি না কেন, এটা প্রমাণিত যে কোনো লোক যদি আয় দরিদ্র হয়ে থাকে, অর্থাৎ আয়ের দিক থেকে দরিদ্র হয়ে থাকে, সে কিন্তু অন্যান্য দিক থেকেও দরিদ্র হবে। অর্থাৎ আয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে তার শিক্ষা, স্বাস্থ্য সেবা, গৃহায়ন, এগুলো কিন্তু নির্ভর করে। এরপরে যেটা আমরা আসবো 3 নাম্বারটা, সেটা হলো আপেক্ষিক দারিদ্র। থার্ড নাম্বারটা আমরা লিখবো আপেক্ষিক দারিদ্র, অর্থাৎ পরিমাপের তৃতীয় পদ্ধতিটা হলো আপেক্ষিক দারিদ্র। এই আপেক্ষিক বলতে মূলত একটা তুলনামূলক অবস্থা বোঝানো হয়, একটা তুলনামূলক অবস্থা বোঝানো হয়। এই তুলনাটা আমরা কাদের কে করছি? এটা হতে পারে ব্যক্তি অপেক্ষা ব্যক্তি, অথবা হতে পারে পরিবার অপেক্ষা পরিবার, কোনো ব্যক্তির তুলনায়, অর্থাৎ একটা অঞ্চল ভেদে বলতে পারি বা একটা সমাজে বলতে পারি বা প্রতিবেশী বলতে পারি, যে কোনো ব্যক্তির তুলনায় আর অন্য কোনো ব্যক্তি যদি দরিদ্র হয় বা আয় তার কম হয় বা সে যদি সুযোগ সুবিধা কম পেয়ে থাকে, সে যদি ভোগের মাত্রা কম থাকে, তাহলে আমরা তার এই পরিমাপকে বলবো আপেক্ষিক দরিদ্র। অর্থাৎ তার জন্য আমরা দুই ব্যক্তি বা দুটি সমাজ বা দুটি দেশ বা দুটি পরিবারকে বিবেচনা করব এবং একে অন্যের তুলনায় কারা দরিদ্র এবং কারা ধনী, এই ধরনের পরিমাপকে কিন্তু আমরা বলছি আপেক্ষিক দারিদ্র পরিমাপ। এইখানে কিন্তু বিশেষ কোনো পুষ্টি বা বিশেষ কোনো স্বাস্থ্যসেবা বা বিশেষ কোনো খাদ্য এগুলো না দিয়ে শুধুমাত্র তুলনা করা হয় যে এই ব্যক্তির তুলনায় এই ব্যক্তি দরিদ্র কিনা এবং এই ব্যক্তির তুলনায় অপর ব্যক্তিটি ধনী কিনা, এই ধরনের যখন পরিমাপ করা হয় তখন আমরা কিন্তু বলবো সেটাকে আপেক্ষিক দারিদ্র। আমরা খুব সহজ একটা উদাহরণ বলতে পারি, যখন কোনো দেশে আয়ের অসম বন্টন হয়, অর্থাৎ আয় থাকা সত্ত্বেও ধনী মানুষ ধনী হতে থাকে এবং গরিবরা গরিব হতে থাকে। আমরা আরো অন্যভাবে বলতে পারি যে অঢেল টাকার মালিক যাদের খরচ করার জায়গা নাই, অথচ সেই দেশেই মানুষ রয়েছে যারা তাদের ন্যূনতম প্রয়োজনটাও মেটাতে পারে না। তো এই আয়ের বৈষম্যর কারণে আমরা যখন তুলনামূলক একটি আলোচনা করব বা একটি দারিদ্র পরিমাপ করব, সেই দারিদ্র পরিমাপকে আমরা বলছি আপেক্ষিক দারিদ্র। তো আমরা 3 ধরনের পরিমাপ পদ্ধতি জানলাম। দারিদ্র পরিমাপের 3টি পদ্ধতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ জিনিসটা। তোমরা একটু মনোযোগ দিয়ে বই পড়লেই কিন্তু এটি বুঝতে পারবে। এরপরে আমরা যে আলোচনা করব সেটা হলো দারিদ্রতার কারণ এবং বিমোচনের উপায়। এটি বাংলাদেশে দারিদ্রতার কারণ এবং তার বিমোচনের উপায়, এটি খুব সহজ, এত কঠিন না, তোমরা নিজেরা পড়লেই পারবে। তো তোমরা এটা পড়ো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি কোনো সমস্যা হয় আমি এটা দেখিয়ে দিব। এরপরে যেটা আমরা আসবো দারিদ্র বিমোচন কর্মসূচি বা কৌশল। আমরা দারিদ্র বিমোচন কর্মসূচি বলতে আসলে কি বুঝি সেটা একটু আমাদের জানা উচিত। যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, অর্থাৎ যারা দরিদ্র, এই দরিদ্র মানুষের আয় বাড়িয়ে তাদেরকে দারিদ্র সীমার উপরে টেনে তোলার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলছি আমরা দারিদ্র বিমোচন কর্মসূচি। অর্থাৎ সহজ কথা, দরিদ্রকে দূর করার জন্য এই সকল মানুষকে যখন দারিদ্র সীমার উপরে তুলে আনা হয়, তখন এই ধরনের কৌশল, এই
কর্মকাণ্ডের জন্য যে কৌশল অবলম্বন করা হয় বা যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটাকে আমরা বলছি দারিদ্র্য বিমোচন কর্মসূচি বা দারিদ্র্য বিমোচন কৌশল। এই কৌশলের মধ্যে দুই ধরনের কৌশল রয়েছে, আমরা এই দুই ধরনের কৌশলটি একটু আলোচনা করি। দেখো, প্রথমটি রয়েছে প্রত্যক্ষ কৌশল এবং পরেরটি পরোক্ষ কৌশল। এই প্রত্যক্ষ কৌশলের মধ্যে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে তোমাদের বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা উদাহরণ থেকেই কিন্তু বুঝতে পারছি যে কোনটি প্রত্যক্ষ এবং কোনটি পরোক্ষ হতে পারে। তার আগে আমরা সবগুলো একটু লিখে নেই। দেখো, আর এইদিকে যদি আমরা লিখি পরোক্ষ কৌশলে কি কি, সেটা লিখবো আমরা কল্পনা বাস্তবায়ন। তো দেখো, যখন সরাসরি কোনো দরিদ্রকে টার্গেট করে, অর্থাৎ দরিদ্র মানুষকে কিভাবে তার আয় বাড়ানো যায়, এই টার্গেট নিয়ে যখন কোনো কর্মসূচি পালন করা হয়, অর্থাৎ শুধুমাত্র দরিদ্রদেরকে ওঠানোর জন্য বা দরিদ্রদেরকে সরাসরি ভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে বা কোনো কর্মসূচির মাধ্যমে দারিদ্র সীমা থেকে তুলে আনার জন্য যে কর্মসূচি, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ কৌশল। আমরা এবং পরোক্ষ কৌশল হলো আসলে সরাসরি কোনো দারিদ্রকে টার্গেট করা হবে না, এটা একটা দেশের সার্বিক উন্নয়ন হবে। এই সার্বিক উন্নয়নের মাধ্যমেই কিন্তু দারিদ্রগুলো তার দারিদ্র সীমার উপরে তুলে আসবে। অর্থাৎ তারা টার্গেট করবে না দারিদ্রকে, তারা টার্গেট করবে পুরো দেশের উন্নয়ন, এবং এই উন্নয়নের জোয়ারেই কিন্তু তারা কি হবে, দারিদ্রগুলো বিমোচন হবে। তখন আমরা সেটাকে বলছি পরোক্ষ কৌশল। তাহলে আমরা উদাহরণ দিয়ে একটু যদি বুঝাই তাহলে দেখবে তোমরা আরো সহজ আছে। আমরা আগেই বলেছি দারিদ্রতার কৌশল হবে, প্রত্যক্ষ কৌশল হবে দারিদ্রদের টার্গেট করে। তো দুস্থ যারা মহিলা আছে তারা কিন্তু দরিদ্র, এদেরকে যদি ভাতা প্রদান করা হয় তাদের কিন্তু দারিদ্রতা দূর হবে, অর্থাৎ এটা হলো একটা প্রত্যক্ষ পদ্ধতি। বয়স্ক ভাতা, যারা বয়স্ক তারা কিন্তু কাজ করতে পারে না, সেই বয়সে হয়তো তারা দরিদ্রতার জীবন যাপন করছে, এমন অবস্থায় তাদেরকে ভাতা প্রদান করে কিন্তু তাদের দারিদ্রতাটা দূর করা যায়। কাবিখা, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে খাদ্য। যারা কাজ পায় না, সরকার তাদেরকে কি করে, একটা কাজের মাধ্যম বিনিময়ে তাদেরকে খাদ্য প্রদান করে, যার ফলে তাদের কিন্তু এই দারিদ্রতাটা দূর হতে পারে কিছুটা। আশ্রয়ন প্রকল্প, অর্থাৎ তাদের যাদের ঘর বাড়ি নেই বা থাকার জায়গা নেই, তাদেরকে সরকারিভাবে একটা প্রকল্পের মাধ্যমে তাদের গৃহের ব্যবস্থা করা, এটাও কিন্তু একটা প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে পড়ে। এরপরে হলো বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান, অর্থাৎ যারা যুবক রয়েছে, বেকার যুবক রয়েছে, এই বেকার যুবকদের কিন্তু আয় থাকে না, এবং তার আয় না থাকলে কিন্তু আমরা বলছি তারা দরিদ্র হবে। তো এমন অবস্থা তাদেরকে কিন্তু প্রশিক্ষণ বা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই কিন্তু একটা দারিদ্র বিমোচনের প্রত্যক্ষ কৌশল হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া রয়েছে ঋণ প্রদান। এই ঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান কিন্তু হয়ে থাকে, অর্থাৎ যারা প্রশিক্ষণ নিয়ে বা দক্ষ উদ্যোক্তা থাকা সত্ত্বেও বিনিয়োগের বা টাকার অভাবে তারা দারিদ্রতা দূর করতে পারছে না বা আয়ের পথ খুঁজে পাচ্ছে না, তাদেরকে কিন্তু এই
ঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে। তো এইগুলো হলো প্রত্যক্ষ পদ্ধতি, এবং পরোক্ষ পদ্ধতিকে আমরা আগেই বলছি সার্বিক উন্নয়নের মাধ্যমে, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন। যখন সামগ্রিক দেশের দক্ষতা, মানুষের দক্ষতা অর্জনে কোনো কর্মকাণ্ড করা হবে, সেটা কিন্তু দরিদ্রদেরকে নয়, পুরো দেশের মানুষকে টার্গেট করা হবে। এবং ঠিক অবকাঠামোগত উন্নয়ন, দেশে যেখানে ব্রিজ নেই, যেখানে রাস্তাঘাট নাই, যেখানে বিদ্যুৎ নাই, যেখানে গ্যাস নেই, এগুলোর ব্যবস্থা করা কিন্তু হলো অবকাঠামোগত উন্নয়ন। এই অবকাঠামোগত উন্নয়নের ফলেও কিন্তু দারিদ্রতা হ্রাস পায়। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন, অর্থাৎ বিভিন্ন আমাদের স্থানীয় পর্যায়ে, অর্থাৎ এলজিইডি মন্ত্রণালয় যে আছে, বা বিভিন্ন ধরনের চেয়ারম্যান, ওয়ার্ড, এক একটা জেলা, এক একটা ইউএন অফিস, বিভিন্ন পর্যায়ে পৌরসভা মধ্যে গিয়ে যখন এই বিভিন্ন পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয়, তখন কিন্তু সরাসরি কিন্তু শুধু দরিদ্রদেরকে টার্গেট করা হয় না, পুরো দেশের সার্বিক উন্নয়নটা এখানে বিবেচনা করা হয়। এদের ফলে যে দারিদ্র বিমোচনটা হয়ে যায়, সেটাকে আমরা বলছি পরোক্ষ কৌশল। তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করছি। তো তোমরা এগুলো একটু ভালো করে পড়ো, দেখো, এগুলো দেখলেই মোটামুটি পারবে। এবং এই দুইটা কৌশল কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু এটা ভালো করে পড়বে, আমি বারবার বলছি। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।